এই মুহূর্তে আপনি কি করে বলেন যে আমেরিকা আওয়ামী লীগকে পছন্দ করে? এগুলো এক। ২ নম্বর হলো যে আওয়ামী লীগ সবসময়ই যে কাজটি করেছে সেটি হলো আমেরিকাকে যতটা সম্ভব অপমান এবং বিক্ষুব্ধ করা। তারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, যারা অন্যায় করে নাই তারা ক্ষমা চাই ইলেকশন করতে পারবে। এগুলো হলো কথার কথা। ওনারা এখন ক্ষমতায় আছে বলতেছে, ক্ষমতায় না থাকলে ওনার এই কথা কেউ শুনতো? আমার তো সন্দেহ আছে ভাই, কেন শুনবে তার কথা? সে কে? ডোনাল্ড ট্রাম্প, যিনি কদিন আগ পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে ভালোভাবে জানতেন না, বাংলাদেশের নামটিও তিনি ভালো করে জানতেন না, সেই তার কাছে কেন বাংলাদেশ এত আগ্রহের বিষয় হয়ে দাঁড়ালো? পরপর ৩-৪ দিন তিনি তো ভাই অত্যন্ত দুঃখজনক কয়েকটা নিউজ রয়েছে আপনাদের জন্য। সেটা হলো বনশ্রীতে যে ঘটনা ঘটেছে রবিবার রাত 10:30 বাজে। রবিবার রাত 10:30 বাজে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারাত্মকভাবে আহত করে ছিনতাইকারী বা ডাকাত যাই বলেন না কেন। এবার কি তাহলে চাপে পড়ে সহ্য করতে না পেরে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা আমলি সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি যে আমেরিকা আওয়ামী লীগকে পছন্দ করে। এগুলো এক। ২ নম্বর হলো যে আওয়ামী লীগ সবসময়ই যে কাজটি করেছে সেটি হলো আমেরিকাকে যতটা সম্ভব অপমান এবং বিক্ষুব্ধ করার চেষ্টা করেছে তাদের ক্ষমতাকালীন সময়, এবং প্রায় তারা চেষ্টা করেছে আবার যখন পরাজিত হয়েছে তারা আমেরিকার সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার জন্য চেষ্টা করেছে। এটা আমরা জানি। হিলারি ক্লিন্টনের সঙ্গে শেখ হাসিনার দাকমরা সম্পর্ক, জো বাইডেনের সঙ্গে প্রথম দিকে সম্পর্ক ভালো নয়, কিন্তু পরবর্তীতে আবার তাদের সাথে যে ভালো সম্পর্ক তার কিছু নমুনা আমরা পেয়েছি। কিন্তু আমেরিকার যে পাবলিক অফিসগুলো সরাসরি হোয়াইট হাউস নিয়ন্ত্রণ করে না। তো হোয়াইট হাউসের সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্কটা ছিল বা বাইডেনের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্কটা ছিল সেটি ডোনাল্ড লু বা পিটার ডি হাসের পর্যায়ে এসে ওইভাবে কাজ করেনি। আমাদের দেশে দেখা গেল যে অনেক লোক শেখ হাসিনার সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু ছাত্রলীগের হাতে তারা লাঞ্ছিত হয়েছে। তারপরে দেখা গেল যে কেন্দ্রের খুব বড় নেতা, কিন্তু জেলাতে তারা যেতে পারেনি। একইভাবে এখন ধরেন বিএনপির দিকে যদি আপনি তাকান, অনেক লোক রয়েছে তারেক রহমান সাহেবের সাথে খুবই ভালো সম্পর্ক, কমিটি গঠন থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে তার অনেক ক্ষমতা, কিন্তু তাকে যদি বলা হয় যে তুমি একটা জেলা সম্মেলন করে আসো, সে সেখানে যেতে সাহস পাবে না। এর কারণ হলো সেখানে সে জনপ্রিয় নয়, বরং সেখানে বিভিন্ন কমিটি সংক্রান্ত বিষয়াদি নিয়ে সে এমন কিছু কর্মকাণ্ড করেছে যে সেখানে গেলে সেই নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত এবং অপমানিত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এটা আমি বিএনপি বা আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ রাজনীতি সেটি দিয়ে উদাহরণ দিয়ে বললাম যে আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু এরকম অনেক ঘটনা ঘটতে পারে। যেমন নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক, এটা সবাই আমরা জানি, কিন্তু ইট ডাজ নট মিন যে সকল বিজেপির বিধায়ক অর্থাৎ এমপি শেখ হাসিনাকে পছন্দ করবে, কিংবা প্রদেশগুলোতে বা প্রাদেশিক সরকারগুলোতে যেখানে বিজেপির সংখ্যাধিক্য রয়েছে তারা মোদির কথা মতো শেখ হাসিনাকে সমর্থন করবে, এরকম অবস্থায় কিন্তু নেই। ফলে ভারতে কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে বিজেপির মধ্যেও কিন্তু বিভিন্ন রকম মতবিরোধ রয়েছে। যদিও রাজনৈতিক দলগুলো একদম কেন্দ্রীয়, ধরুন কংগ্রেস, তারপরে শেষে তৃণমূল কংগ্রেস, তারপরে বিজেপি, আম আদমি পার্টি থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। আবার একই সঙ্গে সেই সকল রাজনৈতিক দলের যেমন প্রান্তিক পর্যায়ের নেতা রয়েছেন, হয়তো কেউ গভর্নর হিসেবে আছেন, কেউ হয়তো মুখ্যমন্ত্রী হিসেবে আছেন, কেউ হয়তো বিধায়ক হিসেবে রয়েছেন, এমপি হিসেবে রয়েছেন, তারা অনেকেই কিন্তু স্বাধীনভাবে মতামত ব্যক্ত করছে এবং শেখ হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু তারা তাদের মতো করে বলে যাচ্ছে। আবার শুভেন্দুর মতো পশ্চিমবঙ্গের যে বিধায়ক, তার মতো এরকম একেবারে শেখ হাসিনার একনিষ্ঠ ছাত্রলীগ কর্মীর মতো অনেক নেতা ভারতে রয়েছেন যারা সবকিছুর বিনিময়ে শেখ হাসিনাকে ভারতে রাখতে অথবা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তাকে আবার বসিয়ে দেওয়ার জন্য ভারতের সামরিক শক্তি প্রয়োগ করা দরকার, এই ধরনের মতবাদে কিন্তু প্রচার করছে। তো এইভাবে আমেরিকার রাজনীতিতেও কিন্তু আওয়ামী লীগকে নিয়ে ওইরকম যাকে বলা হয় একটি দ্বিমুখী অবস্থা রয়েছে। তো কিন্তু আওয়ামী লীগের যে সেন্ট্রাল
কমিটি রয়েছে বা সেন্ট্রাল গভর্নমেন্টাল যে পলিসিগুলো রয়েছে বা দলের যে নীতি এবং আদর্শ রয়েছে, তার সঙ্গে আমেরিকার যে রাষ্ট্রের যে মূলনীতিগুলো রয়েছে, সেই মূলনীতির ক্ষেত্রে আওয়ামী লীগকে আমেরিকা অ্যাজ এ স্টেট, রাষ্ট্র মনে করে যে অনেক লিবারেল, সব দিক থেকেই তারা লিবারেল। দ্বিতীয়ত, এখানে রাষ্ট্রের বাইরে যখন যে সরকার আসে, এখন যেমন ডোনাল্ড ট্রাম্পের সরকার, আগে জো বাইডেনের সরকার, তো সরকারের সঙ্গে তাদের কতগুলো বিষয়ে মতদ্বৈততা হয়, বিশেষ করে চীন ইস্যু নিয়ে। চীন নিয়ে প্রথম থেকেই শেখ হাসিনার সঙ্গে সরকারের, অর্থাৎ জো বাইডেন সরকারের কিংবা ডোনাল্ড ট্রাম্পের সময়েও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার সরকারের যে নিম্ন স্তরে ট্রেড পলিসি নিয়ে, কমার্স পলিসি নিয়ে এবং বিভিন্ন কেনাকাটা নিয়ে অনেক বিরোধ সেখানে তৈরি হয়েছে। এমনকি মানবাধিকার যে সংস্থাগুলো রয়েছে ওখানে, অর্থাৎ জাতিসংঘ, তারপরে সে ওখানকার যে প্রাইভেট এনজিওগুলো রয়েছে তারা, এবং রাষ্ট্রের যে বিভিন্ন অর্গান, তারা সরাসরি ইন্ডিপেন্ডেন্টলি তারা এই বাংলাদেশে যারা রাষ্ট্রদূত ছিলেন তাদের উপর চাপ প্রয়োগ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাক্টিভেট হওয়ার জন্য, এবং সেটা হয়েছে, আমরা অনেক দেখেছি। ফলে এখানে জনাব ড্যান মজিনা কিংবা মার্শাল বার্নিকাট বুম কিংবা ধরুন পিটার ডি হাস, তারা যে কর্মকাণ্ড করেছেন, সেই কর্মকাণ্ড যে শতভাগ হোয়াইট হাউস থেকে এসেছে এটা কিন্তু বলা যায় না। হয়তো দেখা গেল সেখানে কোনো সিনেটারের, কোনো গভর্নরের, কোনো এনজিও, ইউএসএইডের কোনো বড় কর্মকর্তা, বিশ্ব ব্যাংকের বা জাতিসংঘের কর্তার অ্যাজ এ হোল তারা, এমনকি কখনো কখনো যে দিল্লি ব্যুরো আছে, সেই দিল্লি ব্যুরো, অথবা কখনো কখনো ভারতের যে রাষ্ট্রদূত আছেন, রাষ্ট্রদূত থেকে শুরু করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, অনেক চাপ সহ্য করে এখানে মার্কিন রাষ্ট্রদূতকে কাজ করতে হয়েছে। তো এত কিছুর পরেও আমেরিকা কিন্তু সবার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে শেখ হাসিনার সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য, কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনা এই বিষয়টি মূল্যায়ন করতে পারেননি। তিনি যখনই বিপদে পড়েছেন, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে তিনি অবনত হয়েছেন, কখনো মোদির কাছে, কখনো চীনের কাছে, তারপরে কখনো আমেরিকার কাছে, এমনকি কখনো আমেরিকার যে বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছে তাদের কাছে। এই বিষয়গুলো মূলত তাকে একটা আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার, একটা অস্থির চিত্তের ভদ্র মহিলা হিসেবে অনেকের কাছে বিশ্বাসযোগ্যতা পাওয়ার জন্য যে ক্যারেক্টারিস্টিক দরকার সেটি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি। যারা রাষ্ট্রনায়ক হবেন তাদের প্রথম এবং প্রধান যে চরিত্র থাকে সেটা যা বলেছি বলেছি, মরি বা বাঁচি। আপনি চিন্তা করেন জন এফ কেনেডি, তিনি বললেন যে আমি এটা করবো না বা আমি এটা করবো, ওটাই হলো তার জন্য আইন। তিনি বার্লিন দেয়াল ভেঙে দিতে চাইলেন, কিংবা ধরুন রোনাল্ড রিগান, তিনি যেটা করতে চেয়েছেন করে ফেলেছেন। মার্গারেট থ্যাচার, ইন্দিরা গান্ধী, কোনো রকম মুনাফিকি নাই চরিত্রের মধ্যে। তিনি জানেন যে আমি যদি এখন এমার্জেন্সি দেই তাহলে আমার পতন হবে, কিন্তু তিনি বলেছেন না, তারপরে আমি কিন্তু এমার্জেন্সি দেবো। এটা হলো রাষ্ট্রনায়কের একটা সবচেয়ে বড় গুণাবলী, যে সে যদি কাউকে কথা দেয়, যে পর্যায়ে কথা দিক না কেন, তার একটা পিয়ন, ড্রাইভার, দারোয়ান থেকে শুরু করে বাড়ির সামনের যে মুদি দোকানদার, সেখান থেকে একেবারে আমেরিকার প্রেসিডেন্ট, সকলের সঙ্গে তার একটা ইউনিভার্সাল ক্যারেক্টারিস্টিক্স প্রতিষ্ঠা হবে যদি সে রাষ্ট্রনায়ক হয়, যে উনি যা বলেন তা করেন, উনি মিথ্যা বলেন না, উনি প্রতারণা করেন না, এবং উনি লোক ঠকানোর মতো কোনো কাজ করেন না। এই জায়গাটি শেখ হাসিনা প্রতিষ্ঠা করতে পারেননি। প্রতিষ্ঠা করতে না পারার কারণে আমেরিকা আওয়ামী লীগের যে লিবারেল পলিসি, তারপরে তাদের যে ধর্মনিরপেক্ষ মতবাদ, এবং তারা যেভাবে উগ্রবাদের বিরুদ্ধে যে শক্তি নিয়োগ করেছে, এটা আমেরিকার খুব পছন্দের ছিল, ভীষণ রকম পছন্দের ছিল। এবং এই জন্য আমেরিকা কিন্তু দুই হাতে, অর্থাৎ একদিকে শেখ হাসিনার হাতে বিরোধ, কিন্তু আপনি ইউএসএইডের যে ট্র্যাক রেকর্ড দেখেন, তারা যে পরিমাণ অর্থ এই গত 15 বছরে বাংলাদেশকে দিয়েছে, এই 15 বছরের অর্থের সঙ্গে আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আপনি তুলনা করলে দেখবেন যে এই 2 বছর অর্থ বেশি, অর্থাৎ এ যাবৎকালে তারা $8.5 বিলিয়ন মতো অর্থ দিয়েছে, এবং এই যার কোনো হিসেব নেই। তো এই $8.5 বিলিয়নের মধ্যে মোর দেন 4.5 বিলিয়ন বা অলমোস্ট $5 বিলিয়ন তারা দিয়েছে কিন্তু এই গত 15 বছরের মধ্যে। এর মধ্যে এই যে দেখেন টিকাতে, করোনার টিকাতে আমরা শুনলাম যে প্রায় 50,000 কোটি টাকা এই সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এরা ব্যয় করেছে। অথচ এই যে টিকার একটা বিশেষ অংশ নয়, বিরাট অংশ ফ্রি অফ কস্টে
আমেরিকা দিয়েছে। আর এই যে 50,000 কোটি টাকা দেখেন, এটা নিয়ে যদি দুর্নীতি দমন কমিশন তদন্ত করে দেখবে যে মানে এর সাথে যে কারা জড়িত এবং এখানে যে কিভাবে টাকা মেরে দিয়েছে সবাই এই করোনার নাম করে, যেটার কোনো হদিস নাই। সিমিলারলি এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া, তাদেরকে কেনা কাটা, তাদেরকে খাওয়ানো, এই জায়গাতে অলমোস্ট এরকম প্রায় 50,000 কোটি টাকা কিন্তু খরচ হয়েছে। তাই করোনাতে 50,000 কোটি টাকা, তারপরে রোহিঙ্গাদের পেছনে অলমোস্ট 50,000 কোটি টাকা আওয়ামী লীগ জমানাতে, এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই 3টি মেগা প্রকল্পে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে এবং এখনো যে বন্ধ হয়েছে তাও কিন্তু বলা যাচ্ছে না। তো যাই হোক, এই জিনিসগুলোকে আমেরিকা মানে আওয়ামী লীগের মাধ্যমে তাদের কতগুলো বিষয় তারা এখানে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এটা সত্য যে তারা সেন্ট মার্টিন নিয়ে তাদের একটা প্ল্যান ছিল, এবং এটা এখন আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে শেখ হাসিনার পতনের পর্যায়ে পুরো কথাটা কিন্তু ভুয়া ছিল না। এখন আপনি সেন্ট মার্টিনের অবস্থান, সেখানে পর্যটক যাওয়া আসা এবং নতুন সরকারের নড়াচড়া দেখলে বুঝতে পারবেন যে আমেরিকা আসলে তখন সত্যিকার অর্থে শেখ হাসিনার কাছে কী চেয়েছিল। 2 নম্বর হলো যে আমেরিকা কেন জামাত এবং বিএনপিকে পছন্দ করছে না। এর কারণ হলো আমেরিকা এই দুটো দলকে একেবারে প্রথম থেকেই তারা মনে করছে যে এরা ধর্মভিত্তিক রাজনীতি করে, তাদের মধ্যে ইসলাম প্রীতি বলেন এবং অন্য ধর্ম যারা লোকজন রয়েছে তাদেরকে প্রিভিলেজ না দেওয়া থেকে শুরু করে হিন্দুদের প্রতি নির্যাতন, এই জিনিসগুলো আমেরিকার দলিল দস্তাবেজে রীতিমতো লিখিত রয়েছে। এরপরে বিভিন্ন সময় অর্থাৎ বিএনপি সরকারের সময় যে সকল দুর্নীতি হয়েছে, সে সকল দুর্নীতি এবং অনিয়ম দলিল আকারে আমেরিকাতে যেভাবে এস্টাবলিশড হয়ে আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, ওইগুলো ওই কালি মোচন করার মতো যে নেগোসিয়েশন দরকার বা যে ধরনের লবিং দরকার, ওটি বিএনপি জামাত এখন পর্যন্ত করতে পারেনি। বিএনপি লবিং করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাত লবিং করেছে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য বা মানে আওয়ামী লীগকে নিবৃত করার জন্য। এর বাইরে তাদের সম্পর্কে যে মতামত রয়েছে বা আমেরিকার যে রাষ্ট্রশক্তি অ্যাজ এ হোল সিস্টেমটি যেভাবে জামাত সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা পোষণ করে A to Z, আবার বিএনপি সম্পর্কেও কিন্তু তাদের সেই নেতিবাচক জিনিসটি তারা করে। বিএনপির যারা অনেকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের প্রোগ্রামে সেখানে গিয়েছেন, তারা এসে কতটা রিপোর্ট করেছেন দলীয় প্রধানের কাছে আমি বলতে পারবো না, কিন্তু আমিও সেই স্টেট ডিপার্টমেন্টের যে মানে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেছি এবং সেখানে আমি বোঝার চেষ্টা করেছি যে বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি এই দলগুলোকে আমেরিকা আসলে কীভাবে ট্রিট করে। তো সেই ট্রিটমেন্টের ক্ষেত্রে তারা এখনও পর্যন্ত আওয়ামী লীগকেই তারা কিন্তু এখানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যে সর্বোচ্চ স্থানে রেখেছে। যদিও শেখ হাসিনার পতন থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের পতনে তাদের গুরুত্বপূর্ণ হাত রয়েছে, কিন্তু তারপর অ্যাজ এ পার্টি হিসেবে এটিকে ব্যান করা হোক, এটা আমেরিকা যতদিন জীবিত আছে এটা কেউ পারবে না, নো ওয়ান ক্যান ডু। আপনি দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে মার্কিন রাষ্ট্রদূত দেখা করেছেন, সেখানে স্পষ্টত তিনি আওয়ামী লীগের রাজনীতি করার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, এটাতেই একেবারে যা বলতে চাচ্ছে আমেরিকা সেটা ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, অত্যন্ত উচ্চ স্বরে এবং অত্যন্ত ক্লিয়ারভাবে কোনো রাগ ঢাক ছাড়াই কথাগুলো বলেছে। কাজেই যারা মানে আওয়ামী লীগকে মোকাবেলা করতে চান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, তাদেরকে সবার আগে যে কাজটি করতে হবে, দিল্লি এবং আমেরিকার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে বেশ ডিপ্লোম্যাটিক সেখানে একটা অপারেশন চালাতে হবে এবং সেই অপারেশন সাকসেস না হওয়া পর্যন্ত তারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, যারা অন্যায় করে নাই তারা ক্ষমা চাই ইলেকশন করতে পারবে, এগুলো হলো কথার কথা। ওনারা এখন ক্ষমতায় আছে বলতেছে, ক্ষমতায় না থাকলে ওনার এই কথা কেউ শুনতো? আমার তো সন্দেহ আছে ভাই, কেন শুনবে তার কথা? সে কে? সে কোন অথরিটি নিয়ে এই কথা বলে? আওয়ামী লীগ থাকবে কি থাকবে না নির্ভর করবে এদেশের জনগণ আওয়ামী লীগকে চায় কি চায় না তার উপর। আপনি কে ভাইয়া যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগ এটা করলে এটা করতে পারবে? কোন বেল আছে আপনার? আজকে এই সরকার চলে গেলে কালকে রাস্তা দিয়ে আপনি হাঁটবেন, কেউ আপনি তাকাবো? বাই চান্স একটা হয়ে গেছেন, এগুলি বলে লাভ নাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মুরাদনগর বাড়ি, মুরাদনগর ওনার বাবা বলছে ওর তার ছেলেটা ইলেকশন করবে। কোন মসজিদে কত টাকা দিয়েছে বলতেছে? ইলেকশন করুক না, জামানত ঠিক করে রাখুক দেখি। ওখানে বিএনপি ক্যান্ডিডেট হলো এই যে কায়কোবাদ সাহেব, কায়কোবাদ কি ছিল? ওখানে তার যে জনপ্রিয়তা ছিল, মানুষের হুমকি দিয়ে জনপ্রিয়তা পাওয়া যায় না। মানুষ বেয়াদবি পছন্দ করে না, মানুষ অধ্যত্ব পছন্দ করে না। কায়কোবাদ 5 বার না 6 বার এমপি, যেবার ইলেকশনে খেলা সেইবার এসে পাস করে।
তারপরে তাকে দেখেন মানুষের সঙ্গে কথা বলার সময় কি বিনয় নিয়ে কথা বলে, কৃষকের সঙ্গে কি আচরণটা করে। এত সহজ না মানুষের ভোট আদায় করা। আপনাকে দেখে ভয় পাবে, ভোট দিবে না, বড় কঠিন কাজ। এই যে আওয়ামী লীগের যারা কোনো অন্যায় করে নাই তাকে নির্বাচন করতে হলে ক্ষমা চাইতে হবে কেন? কোন আইনে? কোন আইনটা কি বোঝার আপনার? আইনটা কি? আর একটা কথা বলি, যে কথা বলার জন্য আমাকে অনেক দিন ধরে সবাই খেলে আমাদের বলে আমি নাকি আওয়ামী লীগের পুনর্বাসন চাই। এই পুনর্বাসন চাই না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এই সরকার, জাস্ট পারবে না। চ্যালেঞ্জ, পারবে না। পারবে না এই কারণে ইন্টারন্যাশনাল প্রেশারের কারণে পারবে না। ওই যে দুই একটা তৌহিদি জনতা আছে না, যাদের ব্যাপারে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে মাহফুজ আলমকে পর্যন্ত স্ট্যাটাস দিতে হয়েছে, ওইরকম মবের মাধ্যমে দুই একটা আওয়াজ তুলবে। একটা দেশে 2 থেকে 2.5 কোটি লোক আওয়ামী লীগকে ভোট দেয়, যখন একদম কম দেয় তখনও 2.5 কোটি লোক ভোট দেয়। 2.5 কোটি লোককে আপনি বাতিল করে দিবেন? এত ক্ষমতাধর কেউ নাই। জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে নাই। আওয়ামী লীগ কি দুর্দণ্ড প্রতাপে ছিল, তার হাতে সব ছিল, প্রশাসন ছিল, সব ছিল। জামাতের মতো একটি ছোট দল, যে দলের সাকুল্যে ভোট কখনো সে 7-8% বেশি পায় নাই, সেই দলকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে নাই। আর আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ করছে রেজাল্ট 2001 সালে, সেইবারও আওয়ামী লীগ ভোট পাইছে 40.13%। 40.13% ভোট পাওয়া দলে আপনি ফু দিয়ে নিষিদ্ধ করে দিবেন? ভাই এত ফু ওর জোর আপনার হয় নাই। ধাক্কায় চেয়ার সরানো যায়, হিমালয় পর্বত সরানো যায় না। এত সহজ না রে ভাই, এটাকে বুঝতে হবে। কাজেই আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের যে সমস্ত লোক, আওয়ামী লীগকে বললাম সব দলেরই, যে খুনি সে খুনি, যে লুটপাটকারী সে লুটপাটকারী। আওয়ামী লীগের কেউ যদি খুনি হয় তার বিচার হবে, খুনের বিচার হবে। আওয়ামী লীগের কেউ যদি বিদেশের টাকা পাচার করে তার বিদেশের টাকা পাচারের জন্য বিচার হবে। এই বিচার করতে গেলে আওয়ামী লীগের একটা বড় অংশ যারা নাকি শীর্ষস্থানীয় আছে তাদের হয়তো নির্বাচনের বাইরে চলে যেতে হতে পারে, নেতৃত্বের বাইরে চলে যেতে হতে পারে, যাবে। তার জন্য আওয়ামী লীগ বসে থাকবে না। শেখ হাসিনা চলে গেলে আওয়ামী লীগ মারা যাবে না। আওয়ামী লীগ আর শেখ হাসিনার সমর্থক নয়। যখন শেখ হাসিনা না ছিল তখন আওয়ামী লীগ ছিল, তখন আওয়ামী লীগ ছিল, কাজে সমস্যা নাই। যখন শেখ হাসিনা থাকবে না তখন আওয়ামী লীগ থাকবে। ভাই একটা দল গড়ে উঠবে তার মতো করে, তো সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে দিবেন, সেই দলের যে নিরপরাধ তাকে ক্ষমা চাওয়াবেন। ভাই দুনিয়াটা এত সহজ না। বাংলাদেশ সম্পর্কে, এই দেশের মানুষ সম্পর্কে যাদের খুবই কম ধারণা অথবা একেবারেই ধারণা নাই, তারা এই ধরনের ছেলে মানুষের কথাবার্তা বলে। কেন জাতিসংঘ কয়েকদিন আগে তদন্ত করলো না? ওই তদন্ত নিয়ে তো আপনারা খুব মাতামাতি করলেন, খুব খুশি হয়েছেন, আমিও খুশি হয়েছি যে শেখ হাসিনা দোষী, তার শাস্তি করতে হবে, অমুক তমুক সব ঠিক আছে। ওখানে বলে নাই তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। তো আপনি ওইটুক মানেন এইটুক মানেন নাকি? এটুকু আপনার পক্ষে যান এই জন্য তো এটা হয় না। কাজেই ওই আপনি নাসির উদাহরণ নিয়ে আসতেছেন, আনেন উদাহরণ আনেন। এরা তো ওই সমস্ত দেশেই লোক, তারা তো এটা বলে গেছে। এখন কি হবে না হবে আমি জানি না। গায়ের জোরে করতে পারেন, যদি গায়ের জোরে নিষিদ্ধ করার চেষ্টা করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। এরা এদের মধ্যে গ্রুপিং যেটা হচ্ছে এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এবং এটা তো আগেও এই গ্রুপিংটা কেউ তো করে মানবে না। সবাই সবাইকে বলবে আমি কম কি। নাহিদ ইসলাম যদি মনে করেন আপনার উপদেষ্টা না থাকতো তো তাকেও কেউ মানতো না। উপদেষ্টা হতে সে একটু প্রচারের মধ্যে আছে, অতএব তাকে নিয়ে আসছে। এখন তার যে নেতা আক্তার হলো তার নেতা, এখন আক্তার সাহেব সেক্রেটারি বানাচ্ছে, মানে শিষ্য হয়ে গেছে আহ্বায়ক আর তার গুরু হয়ে যাচ্ছে সেক্রেটারি। তো হোক, সমস্যা নাই। এখন ছাত্র শক্তি ভাই, এই আন্দোলনের আগে ছাত্র শক্তির নাম কয়জনে জানতো? কয়জনে জানতো? খুব বেশি। ঢাকা শহর, ঢাকা ইউনিভার্সিটি, তারা সব নিয়ে নিবে। এটা বাম সংগঠনগুলি মানবে কেন? এটা শিবিরই বা মানবে কেন? আবার দেখেন শিবির, ওই শিবির, তুমি সাবেক শিবিরের নেতা, তো তুমি জামাতে যাও, তুমি এখানে আসতেছো কেন? তার মানে তারা যাচ্ছে এটাকে আমি আমার দলের বি টিম বানাবো। তো এই যে ক্যারিকেচার না, এগুলি ভাই চলতে থাকবে। এখন আপনি আমাকে বলবেন এই দলের সম্ভাবনা কত? দেখেন এই দল আসলে ওই যে গ্রামে একটা প্রবাদ আছে, আগে ছোটবেলায় যে বটতলার কিছু উপন্যাস আছে, উপন্যাসের নাম হলো যে ফুল না ফুটিতে, হ্যাঁ ফুল ফুটে নাই তার আগে ঝরে গেছে। এদের অবস্থা ওরকম। এটা হলো কি কিংস পার্টিগুলোর এটাই হলো গিয়া নিয়তি। বাংলাদেশে যারা কিংস পার্টি বলতে আমরা যা বুঝাই, অনেকে বলে না কিংস পার্টি তো বিএনপি, কিংস পার্টি জাতীয় পার্টি। হ্যাঁ ওগুলিও কিংস পার্টি, ওগুলিও কিংস পার্টি, কিন্তু ওগুলি যখন পার্টি ছিল তখন কিং নিজে পার্টির নেতৃত্বে ছিল। এখানে কিন্তু কিং নিজের পার্টির নেতৃত্বে নাই, এখানে কিং এর অনুগ্রহে পার্টিটা হচ্ছে। যখন কিং এর অনুগ্রহে পার্টি হয় তখন তার ভবিতব্য এরকমই হয়। যদি এই ঝামেলাটা না হতো, মনে করেন একদম আমি হাইপোথেটিক্যালি ধরেন
যে এখানে নেতৃত্ব নিয়ে কোনো আপত্তি নাই, সবাই মিলে একজনকে নেতা বানাইলো, তাহলে তো এই আলোচনাগুলো আসতো না। তাহলে একটা ভালো পার্টি হইতো। সেই পার্টিও ইলেকশন হলে পরে 10টা সিট পাইতো কিনা আমার সন্দেহ আছে। ভাই বাংলাদেশে ভোটের রাজনীতি বড় জটিল, বড় জটিল। ওই আপনি টকশোতে 2টা কথা বলেন, আপনি এক জায়গায় গেলে আপনাকে পুলিশ আপনাকে প্রহরা দেওয়া নিয়ে যায়, আপনি আইন কামে বিশাল বিশাল ফিস্তি দিচ্ছেন, এইগুলি শুনে মানুষ আপনাকে ভোট দেন। মানুষের কাছ থেকে ভোট নেওয়াটা এটা দীর্ঘদিনের সাধনার ফল, দীর্ঘদিনের সাধনার ফল। আর বাংলাদেশে ইদানিং প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, এখন টাকা যে খরচ করতে পারে সেও ভোট পায়। তো আপনি টাকা খরচ করবেন, ছাত্র মানুষ কোথেকে করবেন ভাই? যখনই করবেন তখন তো আপনি প্রশ্নের মুখে পড়বেন, তখন তো কোনো জবাব দিতে পারবেন না আপনি। কাজেই এরা ভোটে খুব ভালো করবে এটা আমি মনে করি না। এদের এই এইগুলি নিয়ে এই যে কামড়াকামড়ি, এটা হচ্ছে কি কারণে সেটা আপনাকে বুঝতে হবে। আমি আগেই বলেছি, যখন নাকি ক্ষমতার কাছাকাছি তারা যাচ্ছে, সামনে নির্বাচন হবে, নির্বাচনে কার কি স্টেক থাকবে এটা নিয়ে তারা যখন চিন্তা ভাবনা করবে, যখন আলোচনা হবে, তখন এই ধরনের কামড়াকামড়ি হবে। এটাই স্বাভাবিক। কে নেতৃত্বে আসবে, কে কোন পদ পাবে, কে মন্ত্রী হবে, কে কি হবে, কে এমপি হবে, এগুলি আলোচনা হতে থাকবে। এখন আগামীতে এটা আরো বাড়বে। আর এই সমস্যাটা হয়েছে কি, এদেরকে এরা তো ক্ষমতার স্বাদ পেয়ে গেছে একবার, মানে একদম অল্প বয়সে উইদাউট এনি ইনভেস্টমেন্ট তারা কিন্তু মন্ত্রী হয়ে গেছে। আপনি বলবেন না তারা তো আন্দোলন করছে, আন্দোলন তো অনেকেই করছে, আন্দোলন তো ত্যাগ ছিল, হ্যাঁ ত্যাগ ছিল, অনেকে তো নিজের হাত পায়ে দিয়ে দিচ্ছে, ওদের ত্যাগ নাই? যে লোকটা গুলি লাগছে, গুলি লেগে একটা চোখ নষ্ট হয়ে গেছে, ও কি এদের চেয়ে কম মেধাবী? আপনি প্রমাণ করতে পারছেন তার মেধাবী যে কম? তাকে এনে বসান, তার তো ত্যাগ আরো বেশি, তাকে বসাচ্ছেন না কেন? যে লোকটা পা কেটে গেছে, আপনার পাতে গুলি লাগছে, তাকে এনে বসাই তো খুব আমি খুশি হইতাম না, ঠিক আছে একজন। এখন এরা লিডার তো একজন ছিল না, লিডার তো সবাই ছিল লিডার। তো এই যে জিনিসটা, এই সমস্ত বিরোধগুলো তৈরি হয়েছে কেন? এদেরকে মন্ত্রিত্ব দেওয়ার কারণে। এদের মন্ত্রিত্ব দেওয়াতে অন্যদের মধ্যে লোক যে এসে পড়ছে, তাহলে আমি কেন না, হোয়াই নট মি? এই প্রশ্নটা কিন্তু উঠছে এবং এটা আগামীতে উঠতে থাকবে। এখন এই প্রতিযোগিতায় তারা বলতে থাকবে যে এই আন্দোলনে কার কত বেশি ভূমিকা ছিল। এখন যার বেশি ভূমিকা ছিল না, সে অন্যজনকে নির্ধারণ করে দিবে ওর ভূমিকা কিন্তু ভাই কম ছিল, এটা বলতে চাবে। এবং ওর ভূমিকা এখন কম করার দেখানোর চেষ্টা করা হচ্ছে, একজন একজনকে ডিফেম করতেছে। এখন এই মুহূর্তে কেন অ্যাটাক করা হয়েছে মাহফুজ আলমকে সেটাও বলি। দেখেন বইমেলার যে ঘটনাটা ঘটলো, ওই ঘটনার পর 10 তারিখে মাহফুজ আলম কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল যে মব এটা করা যাবে না, থামান। মব যদি আপনারা না করেন, না থামান, তাহলে আপনাদেরকে আমরা কিন্তু ধরবো। এইটা ওই যারা মব করে, তথাকথিত তৌহিদি জনতা, ওদের পছন্দ হয় নাই। তারা তো তাদের লক্ষ্যই একটা, যে আমি একটা ক্যাচাল বাঁধাবো, আমরা 5-6 জন মিলে, বন্ধু বান্ধব মিলে, এর পছন্দ হয় নাই, অতবার ধরো, ধরে বলো তুমি স্বৈরাচারের দোষর। এই যে বিশৃঙ্খলা তৈরি করা, এই বিশৃঙ্খলা যখন ক্ষমতার মধ্যে আছে মাহফুজ আলম, সে তো এটা দেখছে তার জন্য, সব বদনাম তো হচ্ছে তার। তো সেটা বলছে এটা তুমি কেন বললা, অতএব তুমি খারাপ, তুমি আন্দোলন চাও না, তুমি অমুক চাও না, তুমি তমুক চাও না। এটা হলো আরেক ধরনের মব, এটা আরেক ধরনের ট্যাগ করা। এটা কিন্তু এখন হচ্ছে এবং আগামীতে আরো হবে। ওই গ্রুপিং, সাব গ্রুপিং, অমুককে ল্যাং মারতে হবে, তার অনুসারীকে সরাতে হবে, এই কারণে এটা হচ্ছে। এবং এটাই প্রমাণ করে যে আমরা কত ক্ষুদ্র স্বার্থ নিয়ে চিন্তা করি। এবং আমি বললাম তো, এদের উপর অনেক ভরসা করেছিলাম, যখন নাকি প্রাপ্তির সম্ভাবনা চলে আসছে, কি পাবো কি পাবো না, স্বার্থের প্রশ্ন এসেছে, তখন কিন্তু তাদের প্রকৃত চেহারা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, আগামীতে আরো বেরোবে। এই প্রাপ্তির ভার তারা নিতে পারছে না, তো নিতে না পারার প্রচুর কারণ আছে। এই লোকগুলি তো ভাই আসমান থেকে আসে নাই, এই ছাত্র নেতৃত্ব এরা কি আসমানে পেয়ে আসছে? আসমানে পেয়ে আসে নাই, তারা এই দেশে, এই মাটিতে, এই জলবায়ুতে বেড়ে উঠেছে। তো এই জলবায়ুতে অনেক আগাছা, তার মধ্যে ওনারাই কেবল পদ্ম ফুল, এটা হয় না, এটা হয় না। তো যে কারণে তাদের চেহারা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে। যত দিন যাবে আপনি দেখবেন যে কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, জামাতের নেতা, ছাত্রদের নেতা, কোনো পার্থক্য নেই, একই জিনিস। এবং আপনি আয়নার দিয়ে তাকায় দেখবেন যে আমার। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পড়ে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দেখাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখিয়ে দিই, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। ডোনাল্ড ট্রাম্প, যিনি কদিন আগ পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে ভালোভাবে জানতেন না, বাংলাদেশের নামটিও তিনি ভালো করে জানতেন না, সেই তার কাছে কেন বাংলাদেশ এত আগ্রহের বিষয় হয়ে দাঁড়ালো? পরপর 3-4 দিন তিনি
এই বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন। এই খাতে অর্থ বরাদ্দ তো আরো অনেক দেশের ক্ষেত্রেই স্থগিত হয়েছে, সেখানে শুধু ভারত আর বাংলাদেশ বিষয়ে তিনি কেন এত আগ্রহ প্রকাশ করছেন, বারবার সব জায়গায় বলছেন কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মার্কিন মূল্যকের অধিপতি মিস্টার ট্রাম্প যখন এই বিষয়ে প্রশ্ন তুলেছেন, তখন আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কেন একেবারে চুপ, মুখে কুলো পেটে বসে আছে, কেন এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। এবং ডোনাল্ড ট্রাম্প সবশেষে বুধবার যে কথাটি বললেন যে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য এবং তাদের সহায়তা করার উদ্দেশ্যে যে $29 মিলিয়ন দেওয়া হয়েছে তা আসলে উগ্র বামপন্থী কমিউনিস্টদের ভোট দিতে এই টাকা খরচ করা হয়েছিল। বেশ মজার কথা যে উগ্র বামপন্থী বা বামপন্থীদের ভোট দেওয়ার জন্য এই দেশে কারা কাজ করবে, যার জন্য যুক্তরাষ্ট্র এখানে অর্থ বরাদ্দ দিবে, এটা ঠিক মিলে ওঠা যাচ্ছে না। মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প গুগলি খেলছেন আর সবাই সেদিকে দৌড়াচ্ছে। এবং $29 মিলিয়ন প্রসঙ্গটি যখন এলো, তখন অনেকেই যার যার মতো করে মেলানোর চেষ্টা করছিলেন, পক্ষে বিপক্ষে বিতর্কের মধ্য দিয়ে অনেকের নাম বেরিয়ে আসছে। যেমন বিতর্কের মধ্যে থেকে আসছে, আমি যে কথাগুলো বলছি, যে সৈয়দ রেজওয়ানা হাসানের নাম এলো, সরকারের অন্যতম উপদেষ্টা, আর এক উপদেষ্টা আদিলুর রহমান খানের নাম এলো, এরকম আরো কয়েকজনের নাম আসতে থাকলো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবচেয়ে বড় করে যার নামটি এসেছিল প্রথমে, আমি নিজেও তার সম্পর্কে কথা বলেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলামের নাম। এবং তিনি এই বিষয়ে অনেক কাজ করেছেন এবং ইন্ডিয়ান এক্সপ্রেস মিলিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আমি নিজেও বলেছি যে ইউএসএইডের বাংলাদেশের যিনি পরিচালক লুবাইন মাসুম, তিনি তার লিঙ্কডইন পোস্টে তিনি বলেছেন যে $21 মিলিয়ন এসেছে ইউএস এইডের মাধ্যমে, সেটি খরচ করা হচ্ছে, তিনি কংগ্রেচুলেট করেছেন। এবং $21 মিলিয়ন ভারতের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে উচ্চারণ হয়েছে যে $21 মিলিয়ন গেছে ভারতে। চাও এখন উগ্র বামপন্থী কে হতে পারে? আমরা যদি জাস্ট তর্কের জায়গা থেকে বলি, আমরা কি আমাদের সন্দেহের তালিকা থেকে, যেহেতু অনেককে আমরা সন্দেহের তালিকা রাখছি, ফরহাদ মাজারের নামটা কি সন্দেহের তালিকা থেকে বাইরে রাখবো? ফরহাদ মাজার তো একসময় চৈনিকপন্থী, এবং তার দর্শন, তার বিপ্লবী ভাবনা সম্পর্কে তো আমরা কম বেশি অনেক কিছুই জানি। তারও তো একটি এনজিও আছে, উবি লীগ, হয়তো আমরা অনেকেই জানি। সেই উবি লীগের তিনি ম্যানেজিং ডিরেক্টর, আর তার স্ত্রী ফরিদা আক্তার তিনি নির্বাহী পরিচালক, যিনি এই মুহূর্তে সরকারের মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা। এবং উগ্র বাম না মধ্য বাম না নরম বাম সে সম্পর্কে কিছু মন্তব্য করতে চায় না। তবে ফরহাদ মাজার যে কাজগুলো এখন করছেন, তিনি 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চান, সমন্বয়করা যে দাবি তুলেছেন, তারা তো তার দ্বারা অনুপ্রাণিত হয়ে, তার আদর্শ অনুপ্রাণিত হয়ে এগুলো করছে। এবং সমন্বয়কদের সঙ্গে তার একটা বিশাল যোগাযোগ রয়েছে, এবং ধরে নেওয়া হয় যে এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেখানে তার বিশাল একটি রোল প্লে করা হয়েছিল। এবং তিনি নতুন গঠনতন্ত্র রচনার কথা বলছেন, সংবিধান শব্দের সঙ্গে তিনি একমত নন। সেই জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে উগ্রতা অনেকে তার মধ্যে খুঁজে পেতেই পারেন। তাহলে কি আমরা ধরে নেব যে ডোনাল্ড ট্রাম্প নতুন যে শব্দগুলো একসাথে করে অভিযোগের তীরটি ছুঁড়েছেন বিশেষ কারো উদ্দেশ্যে উগ্র বামপন্থী কমিউনিস্টদের ভোট দেওয়ানোর জন্য, তাকে সেভাবে ট্রিট করেছে কিনা আমরা জানি না। তবে কিছু একটা তো হয়েছেই, এবং এটি স্বাভাবিক কথা। আমরা জানি যে এই ধরনের কাজ মূলত এনজিও বেসড হয়ে থাকে, এবং সেখানে কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় টাকা চলে যেতে থাকে। সেটি যে গণঅভ্যুত্থানে বা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের কাজে লাগানো হয়নি, আমরা এখনো নিশ্চিত করে তা বলতে পারি না। যেহেতু বাংলাদেশের 76টি এনজিও কাজ করছে এই ধরনের এনজিও ব্যুরো হিসেবে, প্রথম আলো বলেছে যে বাংলাদেশ $29 মিলিয়ন এসেছে, সেটি এনজিও ব্যুরোর দায়িত্বশীল কেউ স্বীকার করতে চাননি, বা তারা বলেছেন যে এই ধরনের কোনো অর্থ আসেনি। তাহলে সরকার কেন ক্লিয়ার করছে না? এটা তো সরকারের জন্য খুবই সহজ একটি বিষয়। এই যে এইটিকে নিয়ে যে বিতর্ক সারা দেশে ছড়িয়ে পড়েছে, নানান জনের নানান সন্দেহের জায়গা থেকে কথা বলছে, সেটি নিরসনের জন্য তো সরকারের কথা বলা উচিত। এবং এই অর্থটি আওয়ামী লীগের সময় এসেছিল, আওয়ামী লীগ যখন সরকারে ছিল। যদি এর সঙ্গে আওয়ামী লীগের কেউ সত্যিই জড়িত হয়ে থাকেন এই অর্থ ছাড় করানোটা তো খুব সহজ কিছু নয়। এত বিপুল পরিমাণ অর্থ, সেটা নানান ধরনের ক্রস চেক হয়ে বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র লাগবে, এনজিও ব্যুরোর ছাড়পত্র লাগবে, নানান প্রক্রিয়ার মাধ্যমে এই অর্থটি ছাড় হওয়ার কথা।
তাহলে সেখানে তো সরকারের আগ বাড়িয়ে উপযাজক হয়ে এই ধরনের বক্তব্য দেওয়া উচিত, যে টাকাটা আসলে কে কার মাধ্যমে এসেছিল, এর সঙ্গে কারা কারা জড়িত ছিল, কি কাজে খরচ হয়েছে, কেন সরকার কোনো কথা বলছে না? তাহলে কি আমরা ধরে নেব যে সত্যি সত্যি এই টাকাগুলো শেখ হাসিনা বিরোধী কোনো আন্দোলনে খরচ হয়েছে, বা এখন যারা লাইমলাইটে আছেন কিংবা শক্তিশালী অবস্থানে আছেন তাদের মধ্য থেকে এই টাকা ভাগ বাটোয়ারা হয়েছে? এটা তো যুক্তি ক্ষেত্রেই আসে। সেই জায়গা থেকে খুব বড় প্রশ্ন যে সরকার কেন এই বিষয়ে মুখ খুলছে না। যেমন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি তারা দাবি জানিয়েছে যে এই বিষয়ে সরকারের একটা স্বচ্ছ বক্তব্য জাতিসংঘে উপস্থাপন করা উচিত। তারা যেটি বলছে, তারা একটি বিবৃতি পাঠিয়েছে গণমাধ্যমে, বিবৃতি বক্তব্য হচ্ছে এরকম যে বাংলাদেশের রাজনীতিতে বিদেশি বিভিন্ন সংস্থা হস্তক্ষেপ, বিশেষত সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপের খবর নানানভাবে প্রকাশিত হয়ে থাকে। এসবের সঙ্গে জড়িত দেশি বিদেশি চক্র বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য তাদের অনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখে। বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তারা পৃথিবীর বিভিন্ন দেশে নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করে। অতএব সরকারের উচিত যে এই অভিযোগটি ডোনাল্ড ট্রাম্প উত্থাপন করেছে সে বিষয়ে বাংলাদেশ সরকারের মধ্য থেকে এই ধরনের টাকা ছাড়ের ক্ষেত্রে কি অবস্থা দাঁড়িয়েছে সেটি সরকারকে পরিষ্কার করতে হবে। আর যদি বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের এত আগ্রহ কেন, তিনি কি শুধু অভ্যন্তরীণ রাজনীতিতে ডেমোক্র্যাটদের ধরাশায়ী করতে এই ধরনের কথাবার্তা ছড়াচ্ছেন? সেটি ছড়াতে গেলে তো আরও অনেক পথ তার রয়েছে এবং সেগুলো অবশ্যই অবলম্বন করবেন। কিন্তু হঠাৎ করে এটি নিয়ে তিনি এতবার বাংলাদেশের প্রসঙ্গটি কেন নিয়ে এলেন? ট্রাম্প কি তাহলে বাংলাদেশকে সামনে রেখে? তো ভাই অত্যন্ত দুঃখজনক কয়েকটা নিউজ রয়েছে আপনাদের জন্য। সেটা হলো বনশ্রীতে যে ঘটনা ঘটেছে রবিবার রাত 10:30 বাজে। রবিবার রাত 10:30 বাজে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারাত্মকভাবে আহত করে ছিনতাইকারী বা ডাকাত যাই বলেন না কেন প্রায় 190 ভরি স্বর্ণ তার কাছ থেকে ছিনিয়ে নেয়। এবং সেটা ওই যে বাড়িতে উনি থাকতেন, সম্ভবত 2-3 হবে তার ফ্যামিলি, তার উপর থেকে সেই দৃশ্য দেখছিলেন যে কিভাবে তার হাজব্যান্ডকে কোপানো হচ্ছে তার স্ত্রীর বর্ণনা অনুযায়ী। তো পাশের বাড়ির আরেকটা ফ্ল্যাট থেকে আরেক ভদ্রলোক সেটার ভিডিও করছিলেন এবং সেই ভয়াবহ ভিডিও এখন ইউটিউব ফেসবুকে ছড়ালাম। তো এই ঘটনা যখন ঘটছিল রাত 10:30 বাজে বনশ্রীর মতো এরকম একটা অভিজাত এলাকাতে, তো আমাদের জাহাঙ্গীর আলম সাহেব যিনি রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তো তার বাসায় রাত 3:30 বাজে জরুরিভাবে একটা মিটিং ডাকা হয় যে আইন শৃঙ্খলার এই পরিস্থিতির উপরে। তো তখন দেখলাম এই যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের জাহাঙ্গীর আলম সাহেব উনি রাত 3:30 বাজে যে কজন সাংবাদিক এসেছিলেন প্লাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডিপার্টমেন্ট হেডস যারা রয়েছেন তো তাদেরকে সে ডাকিয়েছেন, আর তার সাথে আরও 2-4 জন উপদেষ্টা ছিলেন। তো বিশেষ একটা মিটিং করলেন, মিটিং করে উনি আমাদেরকে জানালেন যে এই অবস্থাতে এভাবে তো দেশ চলতে পারে না, এভাবে তো দেশ চলতে পারে না। থ্যাংক ইউ মাই ডিয়ার। তো এভাবে তো দেশ চলতে পারে না, আমাদেরকে কিছু না কিছু করতে হবে। তো আগামী 2-1 দিনের ভিতরে বাংলাদেশে মনে হয় আরও 23টা ইউনিট, তো র্যাবের সাথে অ্যান্টি টেরোরিজম আরেকটা ইউনিট রয়েছে, সেটা সহ আরেকটা ইউনিটের নাম উনি বললেন। তো এই 3টা ইউনিট আগামীকাল থেকে, আমি যখন এই মুহূর্তে ভিডিওটা করছি বাংলাদেশের রাত, তো আগামীকাল ভোরবেলা থেকে তো এই 3টা ইউনিট একসাথে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য একেবারে মানে কঠিনভাবে লাগবেন। তো যাই হোক, ধন্যবাদ দিই আমাদের জাহাঙ্গীর আলম সাহেবকে যে উনি রাত 3:30 বাজে কষ্ট করে না ঘুমিয়ে, একটা ঘুমের সময় দেন, একটা ঘুমের মানুষ উঠে এই ধরনের একটা ভয়াবহ বিপদ হয়েছে। তো এটা তো শুধুমাত্র বনশ্রীর বিপদ না, এই ধরনের ঘটনা আমরা প্রতিদিনই কিন্তু 2-4টা করে আমাদের কানে আসছিল। তা এখন 2-4টা করে ঘটনা ঘটতে ঘটতে এখন ঘটনা একটা বিশাল আকার ধারণ করছে। এখন আর মুখ লুকিয়ে থাকার কোনো অবস্থা নাই, রাত্রে ঘুমানোর মতো কোনো অবস্থা নেই। তো যার ফলে বাধ্য হয়েই আমাদের এই উপদেষ্টা সাহেব সম্মানিত জাহাঙ্গীর আলম সাহেব রাত 3:30 বাজে সাংবাদিকদের দেখে তাড়াতাড়ি করে একটা মীমাংসা দিছে যে তোমরা চিল্লাফাল্লা করো না, দেখি আগামীকাল সকালে ওই এখন তো কতগুলো ইউনিট কাজ করতেছে তা তো আমি জানি না। তো আপনারা জানেন ডেভিল হান্ট নামের একটা কঠিন অপারেশন বাংলাদেশে চলছে। তো অবাক হয়ে আমরা সবাই দেখলাম, দেশবাসী সহ সারা বিশ্ববাসী। সো এই ডেভিল হান্ট তো ভাই ব্যর্থ হওয়ার পথে, এই ডেভিল হান্টে তো ব্যর্থ হওয়ার পথে। তো যেখানে ডেভিল হান্ট খোঁজার জন্য হাজার হাজার সেনাবাহিনীর লোকজন, তারপরে আমাদের আরও যত এজেন্সির লোকজন আছে হন্যে হয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করার কাজে লেগেছেন, সন্ত্রাসী দাগী অপরাধী যাদের কাছে যারা রয়েছেন, যাদেরকে কম বেশি আমরা এলাকায় চিনি, তো তাদেরকে ধরার জন্য লাগছেন। ইভেন ভাই ওই বন্দুক কামান তো দূরে থাক, সামান্য একটা প্লাস্টিকের চাকু যদি কারো কাছে থাকে না, সামান্য একটা প্লাস্টিকের চাকু যদি কারো কাছে থাকে, তো তাকেও ধরার জন্য কিন্তু আমাদের ডেভিল হান্ট বাহিনী এখন রাস্তায় হন্য খুঁজতে আছে। তো আমি জানি না ডেভিল হান্ট বাহিনী
প্রথম 2-1 দিন সারা শব্দ ছিল, তো এখন আর কোনো সারা শব্দ নাই, মনে হয় এটা ব্যর্থ হওয়ার পথে। তো ডেভিল হান্ট খোঁজার ওই পর্যায়ে ডেভিল যারা ছিল পাল্টা চ্যালেঞ্জ করে দিয়েছে, যারা নাকি ডেভিল হান্ট করতেছে। ডেভিল যারা ছিল, যারা রিয়াল ডেভিল, এই যে ঘটনাগুলো ঘটাইছে, এক বনশ্রীতে এই স্বর্ণ ব্যবসায়ীকে যে ঘটনা ঘটলো, সারা দেশ তোলপাড়। শুধু তাই না, এই কাপাসিয়াতে, গাজীপুরের কাপাসি এলাকাতে বাসের মধ্যে 3.5 ঘন্টা ধরে ডাকাতি করলো, কোনো রকম মানে কোনো পুলিশের সহযোগিতা বলেন, আইনি সহযোগিতা বলেন, কিচ্ছু না, টোটাল নিরাপত্তাহীনতায় মানুষ ভুগতেছে। তো এই নিউজগুলো যখন বারবার নিউজ পত্রিকাতে বা ইলেকট্রনিক মিডিয়াতে গুলো দেখাচ্ছিল, নিচে কমেন্টগুলো দিকে আপনারা লক্ষ্য করবেন যে হাজার হাজার মানুষ কমেন্ট করে একই জিনিস বলতে যাচ্ছে তারা, বা বলছে মনের কষ্ট থেকে, সেটা হলো এই ধরনের নিরাপত্তাহীনতা মানে বাংলাদেশ সৃষ্টির পরে সেই 50 বছরের ইতিহাসে আর হয়নি, যেটা বাংলাদেশের জনগণ, সাধারণ মানুষ এই মুহূর্তে যে নিরাপত্তাহীনতা ভুগতেছে, না বাসে, না বাড়ির সামনে, না দোকানে, না রাস্তাঘাটে, কোনো জায়গায় না। তারপর একটা মজার ঘটনা, এটা হলো 2-4 দিন আগের ঘটনা, সেটা হলো একই ছিনতাইকারী দল 2-3টা মোটরসাইকেল যোগে একই রাতে 6টা জায়গায় ডাকাতি করে, একই রাতে 6টা স্থানে ডাকাতি করে এই 2-3টা মোটরসাইকেল নিয়ে ওই একই সন্ত্রাসী দল বা একই ডাকাত দল। এখন চিন্তা করতে পারেন কতটা সুন্দর করে প্ল্যান করে একের পর এক বাড়িতে যাচ্ছে, একের পর এক দোকানে যাচ্ছে, রাস্তাঘাটে মানুষকে ঠ্যাক দিতেছে, পয়সা নিতেছে, কিচ্ছু দেখার নাই। মানে এমন নিরাপত্তাহীনতা, সত্যি এই নিউজগুলো যখন দেখি খুব কষ্টই লাগে, যেটা পুরো রাষ্ট্র মনে হয় যেন অভিভাবকহীন, অভিভাবক শূন্য, এবং আইন শৃঙ্খলা কোথায় তা তো আমি যাই না। তো পুরাটা রাষ্ট্র এখন নিরাপত্তাহীনতা ভুগতেছে। তো এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে এখন কোথা থেকে কোথায় যেতে পারি একটা দেশের? এখন মানে আইন শৃঙ্খলা যদি ঠিক না খেয়ে, এটা একটা ভয়াবহ ব্যাপার ভাই, এটা একটা ভয়াবহ ব্যাপার। দুনিয়ার যত সংস্কার আছে না, বাংলাদেশের সংস্কারগুলো একেবারে ফাটাই ফেলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আইন শৃঙ্খলা এমন এক সংস্কার, এমন এক ইম্পর্টেন্ট জিনিস, যখন এইটা নষ্ট হয়ে যায় তখন সেই রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তখন রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে প্রশ্ন হচ্ছে যখন সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে। এখন তো দেখলাম ফেসবুকের বিভিন্ন জায়গায় মানুষ পোস্ট করতেছে যে আপনারা সন্ধ্যার পরে বাইরে যাবেন না, হাতে দামি ফোন ব্যবহার করবেন না, গলায় গোল্ডের চেন রাখবেন না বা কিচ্ছু রাখবেন না, পকেটে কোনো পয়সা রাখবেন না। মানুষ কতটা নিউ হয় আর অসহায় হলে এটা বলতে পারে, চিন্তা করতে পারেন? তো মানে এটা তো আরো বড় উচিত ছিল পুলিশ বাহিনীর বলা, পুলিশ বাহিনীর বকাঝকা করা, বা পুলিশ বাহিনীর মানে সমালোচনা করা, বা যা কিছু বলার। সচরাচর আমরা তো বকাঝকা করি, তাই না? কম বেশি তো আবেগের বসে বকাঝকা করি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু উল্টাও হয়ে গেছে। এখন আর কিন্তু পুলিশদেরকে কেউ বকাঝকা, কেউ কিছু করে না। সেনাবাহিনীর, বিমান বাহিনী, যেই বাহিনী থাক না কেন বাংলাদেশে, যারা আইন শৃঙ্খলাতে আছে, তাদেরকে কিন্তু এখন তেমন কেউ কিছু বলে না। মানুষের কষ্টটা এমন এক পর্যায়ে গেছে যে তাদেরকে দুটো বকা দিবে, যে বাইরে উপদেষ্টা যারা রয়েছে বা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার দলবল যারা রয়েছে, মানে তাদেরকে বকা দেওয়ার, একটা খারাপ কথা বলার ভাষা মানুষ হারিয়ে ফেলছে। তো যার ফলে মানুষ কতটা কষ্ট নেই এটা বলতে পারে যে না ভাই, কারো কাছে আমাদের বিচার টিচার দেওয়ার কোনো কিছু নেই ভাই, আমরা এমনি মরু। তো এখন দুপুরে দিনের বেলা একটু সাবধানে থাকো, কি আর করবা, পেটে দায়িত্ব বেরিয়ে দিব, সন্ধ্যার আগে বাড়িতে এসে চেন ব্যবহার করে না, ফোন ব্যবহার করে না, মানি ব্যাগে পয়সা রেখো না, আর এই অবস্থা। তো আমার মাথায় ঢুকে না তো বাংলাদেশ কোথায় থেকে কোথায় যাচ্ছে। তো এই মুহূর্তে যখন নাকি আমাদের এই জাহাঙ্গীর আলম সাহেব তার বাড়িতে এই সাংবাদিক সম্মেলন করলেন এবং আমাদেরকে আশ্বস্ত করলেন আরো 3টা বাহিনী, অ্যান্টি টেরোরিজম সহ আরো কয়েকটা বাহিনী কালকে সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তার দায়িত্বে থাকবে, ঠিক ওই মুহূর্তে আরেকটা ঘটনা ঘটছে। সেটা হলো যে কক্সবাজারে যে বিমান বাহিনীর একটা আছে, সম্ভবত ওখানে ঘাঁটি আছে, তো সেইখানে ভয়াবহ এক সংঘর্ষ, সেই সংঘর্ষে এক ব্যবসায়ী ছেলেও মারা গিয়েছেন। তো সেটাও দেখলাম আজকে নিউজে। তো এটা হলো জাহাঙ্গীর আলম সাহেব যখন প্রেস ব্রিফিং করলেন, তার 5-6 ঘন্টা পরে এই ঘটনা। উনি তো করছে রাত 3:30-4টা বাজে হলো প্রেস কনফারেন্স, তার পরের দিন সকালে হলো কক্সবাজারের এই ঘটনা, গ্রামবাসী, এলাকাবাসীর সাথে বিমান বাহিনীর লোকজনের সংঘর্ষ। তো এখন এই ক্রস ফায়ারে কে কারে গুলি করছে, এটা কি বিমান বাহিনীর গুলিতে লোক মারা গেল নাকি ওনাদের মধ্যে ভিতর থেকে কার গুলি এসে এই লোকের গায়ে লাগলো তা তো যায় না, কিন্তু আরেকটা হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটে গেল। তো ভাই এরকম একের পর এক নিউজে সয়লাভ, ছিনতাই, হত্যা, খুন, ডাকাতি, ধর্ষণ। একটা নিউজে দেখলাম যে রিক্সা থেকে একটা মেয়েকে নামিয়ে রাস্তার পাশে কোন একটা অন্ধ জায়গায় গিয়ে তাকেও সেই শ্লীলতাহানি করেছে, বুঝছেন? আমি কি বলবো, মেশো দেখলে তো লজ্জা লাগে, মানে আমার বলার ভাষা নাই। তো এই যদি হয় ভাই আইন শৃঙ্খলার অবস্থা, আর আমি কি বলবো আমি জানি না, আমার মাথা মুথা ঘুরিতেছে। দ্বিতীয় কথা হলো সেনাবাহিনীর যে প্রধান ছিলেন বাংলাদেশের ওয়াকারুজ্জামান সাহেব, তো উনি দেখলাম উনিও একটা স্টেটমেন্ট দিয়েছেন, ওনার কোনো একটা কনফারেন্স ছিল ওনাদের অন্যান্য অফিসারদের সাথে। তো সেখানে উনি বললেন যে বাংলাদেশের যে অবস্থা দিকে যাচ্ছে এটা তো অত্যন্ত বিপজ্জনক। তো এখন বাংলাদেশের সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তাদের প্রতি আহ্বান জানিয়েছে যে আমরা আগে যে টেকনিকে, যে স্ট্র্যাটেজি নিয়ে এইসব দাঙ্গা হাঙ্গামা, বিশৃঙ্খলা যা কিছু হোক না কেন এগুলো আমরা প্রতিরোধ করতাম, তো এখন আমাদেরকে আরও সক্রিয় হতে হবে, আরও নিউ স্ট্র্যাটেজি, নতুন স্ট্র্যাটেজি সহকারে আরও
মানে আরো দক্ষতার সাথে এগুলোকে হ্যান্ডেল করতে হবে, নাহলে বাংলাদেশের অস্তিত্বই এখন প্রশ্নের মুখে। বাংলাদেশের অস্তিত্বই এখন প্রশ্নের মুখে। এখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব নিঃসন্দেহে উনি ধন্যবাদ পাওয়ার মতো একটা কাজ করেছেন যে এই সময় উনি এরকম একটা বক্তব্য দিয়েছেন। তার মানে বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা, আইন শৃঙ্খলা যে ভয়াবহ একটা পরিস্থিতি, তো সেটা সেও বুঝতে পারছে। তবে সবাই বুঝলে মনে হয় একটা মানুষ বুঝতে পারতেছে না, দুইজন মানুষ, একজন না দুইজন। এর ভিতরে একজন হলো আমাদের আসিফ নজরুল সাহেব, আরেকজন হলো আমাদের প্রধান উপদেষ্টা সাহেব। আসিফ নজরুল সাহেব কিন্তু এই উপদেষ্টা হওয়ার আগে বহু তোরজোর তারা দেখতাম, দুই দিন একদিন পরপর মিডিয়াতে তাকে দেখতাম, এই টকশো সেই টকশো, বাংলাদেশের সরকার দায়িত্বে আসলে উনি মন দিয়া জান দেয়া এবং ওনার যৌবন দিয়ে অনেক কিছু করতেন। এই ধরনের অনেক বক্তৃতা বিবৃতি দেখবেন ফেসবুক ইউটিউবে ঘুরে বেড়াইতেছে, অনেকে শয়তানি করে এগুলো দেয়। তো এখন তো সরকারের উনি একটা মানে খুব হাই প্রোফাইল একজন অ্যাডভাইজার। তো এখন ওনার আমলে ওনার সময়ে তো এইগুলো কিছু ঘুরতেছে। এখন তো সচরাচর ওনাদের টিভি টিভিতে দেখা যায় না। আর আমাদের যে প্রধান উপদেষ্টা সাহেব উনি তো মনে হয় সারাদিনের অর্ধেক ঘুমিয়ে কাটাতেন। ভাই কষ্ট নিয়েন না, বুঝছেন, কষ্ট নিয়েন না এই কথাগুলো শোনার পরে, কিন্তু কথাগুলো সত্য। আমার মনে দিনের অর্ধেক সময় উনি ঘুমিয়ে কাটিয়ে দেন। তো এইভাবে আমাদের প্রতিটা দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আর আমরা প্রত্যেকটা দিন একদিন করে আমরা ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছি, বুঝছেন। আর উপদেষ্টাদের অবস্থা দেখে যা কিছু মনে হয়, যেমন আমাদের যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, হ্যাঁ না হয় উনি বললেন 3:30 বাজে মিটিং করে যে উনি আইন শৃঙ্খলার অবনতি করবেন, বরঞ্চ এটা না, ওই অবনতি তো আজকে কালকে একদিনও হয়নি। তো এই একটা বড় ঘটনায় উনি 3:30 বাজে উনি প্রেস কনফারেন্স ডেকেছেন। কেন? এর আগে তো আরো কয়েক হাজার ঘটনা ঘটে গেছে গত 7 মাসে। আমি কিন্তু একটা দুইটা বলিনি, কয়েকশো বলিনি, কয়েক হাজার ঘটনা ঘটে গেছে এই 7 মাসে। তো যার ফলে মানুষ আস্তে আস্তে ক্ষুব্ধ হইতেছে অনেক আগে থাকতেই। তো 2-4টা ঘটনা যখন ঘটছে তখনই তো আপনাদের এগুলো অ্যাকশন আসা উচিত ছিল। 7টা মাস কেন ওয়েট করতে হলো? আজকে বনশ্রীতে এই ব্যবসায়িক ঘটনা ঘটছে, সারা বাংলাদেশের পত্রপত্রিকায় সয়লাভ, এখন বাধ্য হয়ে 3:30 বাজে আসলেন কেন? ওই যে বাসে যে ডাকাতিটা হলো কাপাসী এলাকাতে, কয়েকটা মেয়েকে যে জোর করে যে ওগুলো করা হইলো, এই সমস্ত বাসযাত্রী থেকে লক্ষ লক্ষ টাকা লুট করে নেওয়া হলো, 3.5 ঘন্টা সময় ধরে বাসকে এদিক ওদিক চক্কর লাগালো রাস্তার উপরে, রাস্তার উপরে। তো এই ঘটনা তো তার 2 দিন পরে নিউজ পেপারে এসেছে। তো 2 দিন পরে যখন নিউজ পেপার এসেছে, তো স্বরাষ্ট্র উপদেষ্টার তো অন্তত এটা জানা উচিত ছিল, যেহেতু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান হলি তুমি। আইন শৃঙ্খলা যে ল এনফোর্সমেন্টের যে বাহিনী রয়েছে ওনার হলো প্রধান হলো তুমি। অন্তত বাংলাদেশের সংবাদদাতারা যদি না জানতো, কিন্তু এই বাংলাদেশের যে ইন্টেলিজেন্স রয়েছে তার অন্তত উপদেষ্টাকে তো জানানোর কথা ছিল। যদি এই উপদেষ্টার নিয়ন্ত্রণ থেকে থাকে বাংলাদেশের অন্যান্য অর্গানাইজেশনগুলোর উপর, ল এনফোর্সমেন্ট অর্গানাইজেশনগুলোর উপর, যে বস ওই যে কাপাসীতে এরকম একটা ঘটনা ঘটছে, আমরা কিন্তু এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি, পত্রপত্রিকায় কিন্তু তেমন একটা আনতে দিইনি বা আসেনি, বা যেমনি হোক এটাকে একটু ম্যানেজ করছি, বস দেশের অবস্থা কিন্তু খারাপ, আজকে এখানে ডাকাতে হবে, 2 দিন পর ওদিকে ডাকাতে হবে, এই কথা যদি বাংলাদেশে মানুষ জানতে পারে খুবই ফেটে পড়বে। তো এটা তো তার ইন্টেলিজেন্সের লোকেরই তো জাহাঙ্গীর সাহেবকে জানানোর কথা। তো এখন জাহাঙ্গীর সাহেব আদৌ জানে কিনা সত্য মিথ্যা আল্লাহ জানে, বা উনি হয়তো জানার পরে হয়তো পাত্তা দেয়নি, মনে করছে দূর 18 কোটি মানুষের এই 2-4 মানুষের শ্লীলতাহানি করেছে, 2-3টা মেয়ের সর্বনাশ হয়েছে, আর একটা বাসে ডাকাতেছে, ইয়ার কেমন ঘটনা, হয়তো বা উনি গুরুত্ব সরকার এখন এগুলো হয়তো নেয়নি। তো যার ফলে এই বাসের ঘটনা কিন্তু এই যে ইসের ঘটনা, বনশ্রীতে যে ঘটনা ঘটেছে, আর বাসের ভিতরে যে কয়েকটা মেয়ের সাথে এই খারাপ কাজ করা হয়েছে, প্লাস পুরো বাসে যাত্রীদের কাছ থেকে যে লুটপাট করা হয়েছে, ওই ঘটনা তো ভাই বনশ্রী এই ঘটনার চাইতে 10 গুণ ভয়াবহ। বনশ্রীর ঘটনার চাইতে তো 10 গুণ ভয়াবহ। কিন্তু কই আমাদের আইন উপদেষ্টা তো তখন 3টা বাজে 4টা বাজে তো দূরে থাক, এই ঘটনা ঘটে গেছে আরো 2-3 দিন আগে, ওনার মুখ থেকে এই ব্যাপারে একটা শব্দ আমরা শুনিনি। তো যাই হোক, তারা চাইছিল যে যেগুলো লুপঝাপ করে হয়তো আমার কাছে মনে হয় যেগুলো এগুলো আড়াল টাড়াল করে কোনো মতে একটু করে কোনো মতে টাইম পাস করতে হলে, মানে টাইম পাস করা দেওয়ার কথা, লক্ষ লক্ষ টাকা বেতন পাইতেছে, সরকারি সুবিধা পাইতেছে, গাড়ির সামনে লেফট সাইড রাইট সাইডে 2টা বাংলাদেশ ফ্ল্যাগ আছে, বুঝছেন, বিরাট একটা কঠিন এক অবস্থা, রাজকীয় জীবনযাপন তারা করতেছে, মানে সাধারণ নিয়াতকে তারা যে খুব একটা ভাবতেছে, আমার তো এগুলো দেখে মনে হয় না। তো যাই হোক, খুব দুঃখজনক একটা ঘটনা। আর ভালো ঘটনা হলো এটি যে যাই হোক আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের প্রধান উপদেষ্টা বলেন, আর যারা আছেন বুঝছেন, তারা ব্যাপারটা কঠিনভাবে বুঝতে না পারলেও যে আমাদের যে ওয়াকারুজ্জামান সাহেব রয়েছেন, যে উনি যে ব্যাপারটা বুঝতে পারছেন এবং উনি যে বলছেন যে না, দেশের অবস্থা খুব খারাপ, আমাদেরকে কিছু না কিছু করতে হবে, দেশের মানে অতীত বর্তমান ভবিষ্যৎ এখন এই সেনাবাহিনীর হাতে, যদি পারে আল্লাহ যদি তাদের উপর রহমত দেয় তাহলে হয়তো কিছু একটা হবে, আর নাইলে ভাই আমাদের এই পুরা কপাইলা আমাদের। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলি মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের ঘটনা তার মধ্যে কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে উদ্দেশ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।